সালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী। আমি বর্তমানে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারে। সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে পিএলআইডি। আমরা সাধারণত এই সমস্যায় অসংখ্য মানুষ আমরা সাফার করে যাচ্ছি এবং আমরা হতাশাগ্রস্ত হয়ে জীবনযাপন করছি যে আসলে এই সমস্যা এখন আমরা কি করব। হ্যাঁ, আমি কি এটা অপারেশন করব? অপারেশন করলে কি এটা কোনো ভালো ফলাফল পাবো, নাকি ফিজিওথেরাপি করব? আদৌ কি ফিজিওথেরাপি করলে এটা কোনো উপকার হয় কি না? হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসতেছি। হ্যাঁ, মাসকে মাস বছরকে বছর ধরে ওষুধ খেয়ে আসতেছি। হ্যাঁ, কিন্তু কোনো ভালো একটা ফলাফল পাচ্ছি না। হ্যাঁ, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না যে আসলে কি করব। তো সম্মানিত দর্শক, আসলে এই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য আসলাম। সেটি হলো, দেখেন, পিএলআইডি একটি খুব কমন একটি কন্ডিশন, হ্যাঁ, যেটাতে অসংখ্য মানুষ সাফার করে আসতেছে এবং খুব সিভিয়ার একটি কন্ডিশন, খুব কষ্টদায়ক। হ্যাঁ, তো সম্মানিত দর্শক, দেখেন, পিএলআইডি যে আমরা সাধারণত বলে থাকি, দেখেন আমাদের মানবদেহের কোমরের যে অংশটা রয়েছে সেটাতে আমরা যেটাকে লাম্বার রিজিয়ন বলে থাকি, সেখানে সেখান থেকে একটি নার্ভ আমাদের পায়ের দিকে সাপ্লাই হয়। তো এই যে নার্ভটা, সেটাকে আমরা সায়াটিকা নার্ভ বলে থাকি। এই সায়াটিকা নার্ভ পায়ের দিকে সাপ্লাই হয়। এটি আমাদের কোমরের যে লাম্বার রিজিয়ন রয়েছে সেখানে 5টা ভার্টিব্রা রয়েছে, লাম্বার L1, L2, L3, L4, L5, এবং 2টি ভার্টিব্রার মাঝখানে একটি ডিস্ক রয়েছে, যে এবং পাশ দিয়ে আপনার পিছনের দিকে আমাদের স্পাইনাল কর্ড রয়েছে, এবং পাশ দিয়ে নার্ভ রুট পায়ের দিকে সাপ্লাই হয়েছে, সেটাকে আমরা সায়াটিকা নার্ভ বলে থাকি। তো সম্মানিত দর্শক, এই সায়াটিকা নার্ভটা শুধু কিন্তু পিএলআইডির কারণেই যে ইনভলভমেন্ট হয় বা এই সায়াটিকা পেইন হয়, আসলে এইখানে আমরা মূলত যেটার সমস্যায় ভুগে থাকি, যে এই বিষয়টাই, এই কনসেপ্টটাই আমরা কিন্তু অনেক সময় ক্লিয়ার হতে পারি না। যার কারণে আমরা আসলে দেখা যাচ্ছে যে অনেকেই অপারেশন করে সুস্থ হয়ে যাচ্ছে, মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছে, আবার অনেকে অপারেশন করেও সুস্থ হচ্ছে না। হ্যাঁ, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না, ব্যথা থেকেই যাচ্ছে। হ্যাঁ, কিছুদিন ভালো থাকলেও পরবর্তীতে আবার ব্যথা হচ্ছে। তো আবার দেখা যাচ্ছে অনেকেই দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছে, কিন্তু ভালো একটা রেজাল্ট পাচ্ছে না। হ্যাঁ, ভালো ফলাফল পাচ্ছে না। ফিজিওথেরাপি নিয়েই যাচ্ছে, কিন্তু কোনো উপকার আসতেছে না। তো আবার এই যে ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে আসতেছি, আসলে ওষুধ খেয়েও কোনো উপকার হচ্ছে না। এই যে ব্যাপারগুলা একটা হযবরল অবস্থায় হয়ে আছে। তো দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সায়াটিকা নার্ভটা কিন্তু এক কারণেই কিন্তু ইনভলভমেন্ট হয় না। এখানে শুধু পিএলআইডির কারণেই যে সায়াটিকা পেইন হয়, বিষয়টা আসলে এমন না। এখানে আরো ইনভলভমেন্ট থাকতে পারে, আরো সমস্যা থাকতে পারে। সেটি আমাদের দেখা যাচ্ছে আমরা সাধারণত এমআরআই করলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়, বা এমআরআই ছাড়াও, হ্যাঁ, এমআরআই ছাড়াও আপনি নিজে থেকেই বাসায় বসে কিভাবে আপনি এই বিষয়টা প্রথমে ক্লিয়ার হবেন, এটাই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো দেখেন সম্মানিত দর্শক, এই সায়াটিকা নার্ভটা এখানে আমাদের 3টি কারণে বা 3টি কারণ ছাড়াও আরো অন্যান্য কারণেও এখানে কিন্তু সায়াটিকা বা পায়ের দিকে ব্যথা যেতে পারে। হ্যাঁ, তো প্রধান যে 3টি কারণে হয়ে থাকে সেটি আমি আপনাদের সামনে বলতেছি। সেটি হচ্ছে, আমরা জানি সবাই অ্যাভেলেবল যেটা জানি, যে পিএলআইডি। পিএলআইডি শব্দের অর্থ কি? যে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই যে আমি বললাম যে লাম্বার রিজিয়নের মধ্যে যে 5টি ভার্টিব্রা রয়েছে, এই ভার্টিব্রার 2টি ভার্টিব্রার মাঝখানে একটি করে ডিস্ক রয়েছে। হ্যাঁ, আমি যদি আপনাদের এখানে একটু দেখাই, যে এই যে আমাদের সবুজ অংশটা দেখতে পাচ্ছেন, সবুজ অংশটা এইটাই হচ্ছে লাম্বার রিজিয়ন। এই লাম্বার রিজিয়নের এই যে একটি ভার্টিব্রা, এই যে একটি ভার্টিব্রা, এই 2টি ভার্টিব্রার মাঝখানে আমাদের এই যে ডিস্ক রয়েছে। এই ডিস্কটার এই পিছনের অংশে কিন্তু স্পাইনাল কর্ড রয়েছে, এবং এই যে বাড়তি যে বাইরের অংশগুলো দেখা যাচ্ছে, এটি হচ্ছে নার্ভ রুট। তো এই আমাদের পিএলআইডি হচ্ছে যখন ডিস্কটা কি হয়ে যায়, যে সরে যায় বা ডিস্কটা প্রলাপস হয়ে যায়, তখন সেটাকে আমরা পিএলআইডি বলি। এবং এই পিএলআইডির কারণেও বা আমাদের আরেকটি কারণেও কিন্তু সায়াটিকা বা পায়ের দিকে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যেতে পারে। হ্যাঁ, সেটি হচ্ছে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস।
স্পাইনাল ক্যানাল স্টেনোসিস অর্থ হচ্ছে যে আমাদের এই যে স্পাইনাল কর্ড যেটা বললাম সেটি যেদিক দিয়ে গেছে তার চারপাশের যে একটা ক্যানেল রয়েছে, যেই ক্যানেলটা দিয়ে স্পাইনাল কর্ড গেছে, সেটি যদি কোনো কারণে আপনার চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়, হ্যাঁ, স্টেনোসিস হয়ে যায়, তাহলেই কিন্তু এই কারণে কিন্তু আমাদের পায়ের দিকে ব্যথা যেতে পারে কোমরের থেকে। কোমর থেকে পায়ের দিকে ব্যথা যেতে পারে। তো আরেকটি কারণে আমাদের কোমর মানে পায়ের দিকে সাইটিকা পেইন হতে পারে, সেটি হচ্ছে আপনার পাইরিফর্মিস সিনড্রোম। আমাদের এই যে এখানে এটা হচ্ছে পেলভিক এরিয়া। আমাদের এই পেলভিক এরিয়ার এই যে সেক্রাম যে অংশটা রয়েছে, এই সেক্রামের ইনার বর্ডার থেকে এই আপনার হচ্ছে হিপ জয়েন্টের যে আপনার ফেমোরাল হেডের এখানে গ্রেটার ট্রকেন্টার, এইখান থেকে এই পর্যন্ত একটা মাসেল আমাদের আছে, ডিপ মাসেল। যেই মাসেলটার নিচ দিয়ে ওই যে সাইটিকা নার্ভ যেটা বললাম, যে সেই নার্ভটি সেই দিক দিয়ে সাপ্লাই হয়েছে। তো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে যদি কোনো কারণে ওই মাসেলটি, ডিপ যে মাসেলটি সাইটিকা নার্ভের উপরে যে মাসেলটি, সেই মাসেলটি যদি কোনো কারণে কি হয়, যে স্পাজম হয়, কোনো কারণে যদি সয়েলিং হয়, কোনো কারণে যদি উইক হয়ে যেতে পারে, হ্যাঁ, কোনো কারণে যদি ওখানে স্পার ফর্মেশন হয়, তাহলে এই সমস্যাগুলোর কারণেও এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা পাইরিফর্মিস সিনড্রোম বলি। যে পাইরিফর্মিস সে নার্ভটাকে কোনো কারণে যদি সে চাপ প্রয়োগ করে, তাহলে কিন্তু আমাদের সায়াটিকা বা পায়ের দিকে ব্যথা যেতে পারে। তো সম্মানিত দর্শক, আসলে আমরা কখন বুঝবো, এখন বিষয়টা হলো যে আমরা কখন বুঝবো যে আমাদের পিএলআইডি হয়েছে, পিএলআইডির কারণে পায়ের দিকে ব্যথা হচ্ছে, নাকি স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের জন্য পায়ের দিকে ব্যথা হচ্ছে, নাকি আমাদের পাইরিফর্মিস সিনড্রোমের জন্য পায়ের দিকে ব্যথা হচ্ছে। তো এই বিষয়গুলাই আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে আপনারা ঘরে বসেই কিন্তু কিছু ফিজিক্যাল টেস্টের মাধ্যমে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো দেখেন, আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই প্রথমে বিছানায় শোবেন। শুয়ে আপনি সোজা হয়ে চিত হয়ে শুয়ে আপনার পা একটা করে পা আপনি সোজাভাবে এভাবে উপরে তুলবেন। তুলে আপনি কি করবেন যে দেখবেন যে আপনার পা যদি সোজাভাবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি পর্যন্ত না ওঠে, 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম ওঠার পরে আর আপনি পা তুলতে পারছেন না, তার মানে আপনি বুঝবেন। এবং আরেকটি এখানে বিষয় আছে যে আপনার পেইন কিন্তু কন্টিনিউ পেইন হবে। আপনি শুয়ে থাকলেও ব্যথা, আপনি হাঁটতেও পারছেন না, আপনি বসেও থাকতে পারছেন না, কোনো কিছুতেই আপনি শান্তি পাচ্ছেন না, কন্টিনিউয়াস পেইন। এটাই হচ্ছে আপনার পিএলআইডি। এবং আপনি পা যদি 30 ডিগ্রি, 40 ডিগ্রি উপরে তুলতে না পারেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনার পিএলআইডি সমস্যা হয়েছে। তো পিএলআইডি সমস্যার ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে যেটা করবেন, অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। পিএলআইডির জন্য প্রাথমিকভাবে ফিজিওথেরাপি একমাত্র সঠিক চিকিৎসা, এবং আমরা ফিজিওথেরাপির মাধ্যমে অসংখ্য রোগী সুস্থ করে থাকি। সম্মানিত দর্শক, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। কিভাবে বুঝবেন আপনার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস নাকি পিএলআইডি? দেখেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই অবস্থায় আপনার প্রথমে একটা জিনিস বুঝে নিতে হবে যে আপনি শুয়ে থাকলে আপনার কোনো ব্যথা হচ্ছে না। হ্যাঁ, শুয়ে থাকলে কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু আপনি বসে থাকতে পারছেন না, বা উঠে দাঁড়াতে গেলে আপনার পেইন হচ্ছে। হ্যাঁ, আপনি শুয়ে থাকলে কোনো ব্যথা নাই, কিন্তু আপনি যখন বসতে যাচ্ছেন তখন ব্যথা, এবং আপনি যখন উঠে দাঁড়াচ্ছেন তখন ব্যথা, এবং আপনি লেস দেন 1 মিনিট, আপনি 1 মিনিটের উপরে আর হাঁটতেই পারবেন না, হাঁটতেই পারছেন না, তো ব্যথা শুরু হয়ে যায়। তো এই বিষয়টা আপনি যখন দেখবেন তখন, এবং আপনি যে এই যে চিত হয়ে শুয়ে আপনি যখন পা তুলবেন, তখন দেখা যাচ্ছে আপনি 40 ডিগ্রি, 50 ডিগ্রি বা 60 ডিগ্রি এই পর্যন্ত পা, অনেক সময় 70 ডিগ্রি পর্যন্ত পা তুলতে পারছেন। হ্যাঁ, কিন্তু আপনি শুয়ে থাকলে ব্যথা নাই, আপনি যখন বসতে যাচ্ছেন তখন ব্যথা, এবং লেস দেন 1 মিনিট, আপনি 1 মিনিটের উপরে হাঁটতেই পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে বুঝে নেবেন যে আপনার এটা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এবং আপনার হচ্ছে পিএলআইডি,
এই দুইটার ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা দুই রকম হবে। তো সেই ক্ষেত্রে তখন আপনি যদি এই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হতে না পারেন, তাহলে আপনি কিন্তু যতই ফিজিওথেরাপি নেন আপনি কিন্তু সহজে সুস্থ হবেন না। তো এই বিষয়টা ভালোভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর তৃতীয়ত যেটা আমরা দেখি, যে যেটা বললাম যে পাইরিফর্মি সিনড্রোম। পাইরিফর্মি সিনড্রোম বিষয়টা হচ্ছে যে আপনি যখন এটার আমি বলি প্রথমে যে আপনি শুয়ে থাকলে কোনো ব্যথা থাকবে না, এটাতেও আপনি শুয়ে থাকলে কোনো ব্যথা থাকবে না। আবার আপনি কিন্তু বসে থাকলে ব্যথা হবে না। আপনি 5-10 মিনিট দীর্ঘ সময় বসে থাকলে তখন ব্যথা অনুভব করবেন, কিন্তু আপনি শুয়ে আছেন, বসে আছেন, কোনো ব্যথা অনুভব করছেন না। কিন্তু আপনি হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে আপনি 5 থেকে 7 মিনিট বা 5 থেকে 6 মিনিট আপনি হাঁটার পর আপনার ব্যথা অনুভব হচ্ছে, আপনি আর হাঁটতে পারছেন না, পায়ের দিকে পা অবশ হয়ে আসতেছে, হ্যাঁ, পা ব্যথা যাচ্ছে, আপনি আর হাঁটতে পারছেন না। তো এবং আপনি এই যে টেস্টের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন যেটা বললাম, যে আপনি পা শুয়ে থেকে যে পা তুলবেন, তোলার ক্ষেত্রে কিন্তু আপনার ফুল আপনি দেখা যাচ্ছে 90 ডিগ্রি পা তুলতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আপনি ওই পাইরিফর্মি সিনড্রোমে পা আপনি সোজাভাবে চিত হয়ে শুয়ে যে পা তুলবেন, সেক্ষেত্রে আপনি সোজাভাবেই পা তুলতে পারছেন, কোনো ব্যথা অনুভব হচ্ছে না। তার মানে আপনি নিজে থেকেই ঘরে বসেই বুঝতে পারবেন যে আপনার এটা আসলে পাইরিফর্মি সিনড্রোম, নাকি পিএলআইডি, নাকি এটা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। এই তিনটার কিন্তু চিকিৎসা, ফিজিওথেরাপি চিকিৎসা ভিন্ন রকম। হ্যাঁ, পাইরিফর্মি সিনড্রোমের ক্ষেত্রে আপনার চিকিৎসা পদ্ধতি তখন হবে ভিন্ন রকম, অন্যরকম। তো তখন আপনার এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন, তাহলে আপনার যদি পাইরিফর্মি সিনড্রোম হয়ে থাকে আর আপনি যদি পিএলআইডি বা স্টেনোসিসের, স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি সহজেই সুস্থ হতে পারবেন না। তো এই বিষয়টা ঠিক অপারেশনের ক্ষেত্রেও একই। তো অপারেশনের বিষয়টা আমি যদি বলি, যে অপারেশন আমরা কখন একজনকে অপারেশনের জন্য সাজেস্ট করি, যে যখন আপনি দেখেন যে এই যে যে পিএলআইডির ক্ষেত্রে যদি বলি, যে কিছু রেড সিগন্যাল রয়েছে, হ্যাঁ, রেড সিগন্যাল রয়েছে। যেমন আমরা যদি পিএলআইডি কে কয়েকটা ডিভাইডেশন করি, দেখা যাচ্ছে পিএলআইডি একটা হচ্ছে প্রোলাপস, ডিস্কটা সরে যেতে পারে, আরেকটা হচ্ছে আপনার প্রোট্রিউশন। হ্যাঁ, এই আপনার যে ডিস্ক রয়েছে সেটি সেখানে আপনার এই ডিস্কটার বাইরের একটি আবরণ রয়েছে, যেটাকে আমরা অ্যানুলাস ফাইব্রোসাস বলে থাকি, এবং ভিতরের একটি লিকুইড রয়েছে, যেটাকে আমরা নিউক্লিয়াস পালপোসাস বলে থাকি। তো এই যে নিউক্লিয়াস পালপোসাস আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে, আমরা দীর্ঘ সময় বসে অফিস করা, তারপর হচ্ছে আমরা জার্নি করা, বাইক ড্রাইভ করা, বিভিন্ন গাড়ি ড্রাইভ করা, তো এই কন্ডিশন গুলোর ক্ষেত্রে হয় কি, যে ডিজেনারেটিভ, মানে এই সময় এখানে চাপ পেতে 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 ওই যে নিউক্লিয়াস পালপোসাস যে ভিতরের লিকুইডটা রয়েছে, সেটি এই যে বাইরের অ্যানুলাস ফাইব্রোসাস যে আবরণটি রয়েছে সেটিকে প্রেসারাইজ করে, যখন ডিস্কের চাপ পায় তখন ভিতর থেকে ওটাকে প্রেসারাইজ করে। তো প্রেসারাইজ করে যদি প্রেসারাইজের পরিমাণটা কম হয়, তাহলে সেটাকে আমরা বলি প্রোট্রিউশন। এরপর যদি পরিমাণটা আরেকটু বেড়ে যায়, হ্যাঁ, ডিস্কের চাপের পরিমাণটা, নিউক্লিয়াস পালপোসাসের চাপের পরিমাণটা বেড়ে যায়, তাহলে আমরা সেটাকে এক্সট্রিউশন বলি। আর যদি এটার পরিমাণ মানে হচ্ছে নিউক্লিয়াস অ্যানুলাস ফাইব্রোসাস যে আবরণটি রয়েছে সেটি ভেদ করে যদি বাইরে চলে আসে, তাহলে সেটাকে আমরা সিকুয়েস্ট্রেশন বলে থাকি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন অল্প পরিমাণে আমাদের নার্ভে কম্প্রেশন পায়, তখন আপনি ফিজিওথেরাপি করালেই কিন্তু আপনার সেটা সুস্থ হয়ে যাওয়া সম্ভব। কিন্তু আপনার যখন সিকুয়েস্ট্রেশন মানে খুব খারাপ পর্যায়ে চলে যায়, তখন সেই ক্ষেত্রে আপনি অপারেশন করতে পারেন, তো আমরা সাধারণত অপারেশনের জন্য সাজেস্ট করি। এবং দেখেন, আপনার আরো কিছু ফিজিক্যাল যে কন্ডিশনগুলো হয়ে থাকে, যেমন আপনার আপনি দেখা যাচ্ছে যে প্রস্রাব পায়খানা, রেড সিগন্যাল যেগুলো, হ্যাঁ, প্রস্রাব পায়খানা আপনি ধরে রাখতে পারছেন না, ব্যালেন্স রাখছেন না। আপনি আমরা এই যে দেখাচ্ছি যে আহ, পায়ের গোড়ালি দিয়ে আপনাকে হাঁটতে যদি বলা হয়, তাহলে আপনি পায়ের গোড়ালি দিয়ে হাঁটতে পারছেন না। পায়ের পাতা দিয়ে হাঁটতে বললে আপনি পায়ের পাতা দিয়ে হাঁটতে পারছেন না, পা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এছাড়া এই এবং হচ্ছে যে আপনার পা অবশ হয়ে আসছে, হ্যাঁ, ঝিনঝিন অবশ অবশ, মানে হাঁটতেই পারছেন না। তো সেই গুলো মানে যে রেড সিগন্যাল যদি আপনার ডেভেলপ করে বা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য অপারেশন গুরুত্বপূর্ণ, এবং অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা তখন আর আপনার কাজে আসবে না।
তো সম্মানিত দর্শক, আসলে এই যে ব্যাপারগুলা, এই কনসেপ্টগুলো আমরা যদি ক্লিয়ার হতে না পারি, তাহলে আমরা কিন্তু এই যে অনেকেই হতাশাগ্রস্ত, চিকিৎসা করতেছে করতেছে, ফিজিওথেরাপি নিচ্ছে, ওষুধ খাচ্ছে, শেষে কোনো উপায় না পেয়ে অপারেশন করাচ্ছে, কিন্তু অপারেশন করেও একটা ভালো রেজাল্ট পাচ্ছে না। তো এই যে কনসেপ্টগুলো যদি আপনার ক্লিয়ার না হয়, তা বুঝতে না পারেন, তাহলে আপনি যে কাটাই করেন না কেন, আপনার সহজে আপনি সুস্থ হতে পারবেন না। তো সম্মানিত দর্শক, আসলে পিএলআইডি দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু এই সাইটিকা নার্ভ, আমি যেটা বললাম যে সাইটিকা নার্ভ আরো অন্যান্য কারণেও ইনভলভ হতে পারে। যেমন এক নম্বর, যেমন হচ্ছে যে আপনার স্পন্ডাইলোলিস্থেসিস, রেট্রোলিস্থেসিস, বা প্যাথোলজিক্যাল কোনো যদি হিস্টোরি থাকে, তাহলেও কিন্তু এই আহ, আপনার পায়ের দিকে ব্যথা বা সাইটিকা নার্ভ ইনভলভমেন্ট হতে পারে। তো সম্মানিত দর্শক, আসলে দেখা যাচ্ছে যে আমরা এটা এমআরআই করলে সাধারণত ক্লিয়ার হয়ে যায় আরো, যে আমার আসলে এটা স্টেনোসিস নাকি পিএলআইডি, নাকি এটা যদি পারফরমেন্স যেটা সিনড্রোম, সেটা আমাদের এমআরআই তে আসে না। সাধারণত এটা আমাদের ফিজিক্যাল টেস্টের মাধ্যমে বুঝে নিতে হয়। কিছু টেস্ট রয়েছে, ফিজিক্যাল টেস্ট, সেগুলোর মাধ্যমে আমরা সেটা আইডেন্টিফাই করে থাকি, এবং সেই অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট করেন, অবশ্যই 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 আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে দেখেন পিএলআইডি যে কন্ডিশনটা, সেটি হচ্ছে আপনার, যদি আপনি অ্যাকিউট স্টেজে আমাদের একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান, এবং কনসেপ্টে যদি উনি ক্লিয়ার হতে পারে, আইডেন্টিফাই করতে পারে কেসটি, তাহলে সেই ক্ষেত্রে একজন অ্যাকিউট স্টেজের ক্ষেত্রে একজন পিএলআইডি পেশেন্ট 7 থেকে 14 দিন, সর্বোচ্চ 21 দিনের মধ্যে কিন্তু সে সুস্থ হয়ে যাবে। এবং যদি সেটা ধীরে ধীরে ক্রনিক হয়ে যায়, দেখা যাচ্ছে 3-4 মাস, 5 মাস, 1 বছর হয়ে গেছে, তারপর একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা আরো দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি চিকিৎসা করতে হতে পারে। যেমন সেই ক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 মাস, 2 মাস এরকম সময় লাগতে পারে। হুম। তো এই বিষয়টি আরেকটি হচ্ছে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, যেটি সেটির ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপিতে আপনার 1.5 থেকে 2 মাস সময় লাগবে সুস্থ হতে। এটি আপনাদের মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে পাইরিফর্মিস সিনড্রোম যে কন্ডিশনটা যেটি বললাম, সেটির ক্ষেত্রে কিন্তু আপনি 14 থেকে 21 দিনের মধ্যেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আশা করি এই আহ, আলোচনাটি আপনার জন্য একটু হলেও উপকারে আসবে। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।